হারুন একটা আপলোড দিয়েছে, কি যেন টেমপ্লেট না? দুইটাই দিয়ে দিয়েছি। হ্যাঁ, এন্ট্রি লেভেল রিজিউমেটাও দিয়ে দিয়েছি আর রিজিউমেও দিয়ে দিয়েছি একটা। সো এটা একটু ফলো করতে হবে। আরেকটা টেমপ্লেটও দিয়েছি, একটা ইমেজ আকারে, ইমেজটা আপলোড করেন। ঠিক আছে, ইমেজ আকারে আপলোড করেন যাতে আমি এটাকে দেখতে। হুম, আমরা লুপ সিনট্যাক্সটা দেখেছি, ওটা আবার ফেরত আসবে যখন ফাংশনের আলোচনাটা শুরু হবে। ফাংশনের ভেতরেও ছোট ছোট করে লুপ আসবে, ক্রুডিং হবে, সেখানেও লুপের ইউজ হবে। বাট লুপের বেসিক সিনট্যাক্স আমরা সম্ভবত বুঝতে পেরেছি। ভেরি বেসিক যে সিনট্যাক্সটা, ফর, হোয়াইল, ডু হোয়াইল, ফর ইচ কিভাবে কাজ করছে বা কাজ করবে তার সিনট্যাক্স আমরা পড়া শিখেছি। সিনট্যাক্স অনুযায়ী কাজও ছোট ছোট করে করতে শিখেছি। তো এখন আমরা বেসিক্যালি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা যে লাস্ট কয়েকদিন ধরে যে এতগুলো সিনট্যাক্স শিখলাম, তাই না? ভেরিয়েবল, অপারেটর, স্টেটমেন্ট, লুপ, অ্যারে মাঝে শিখেছি, রাইট? এগুলো কেন কেন এই সিনট্যাক্স গুলো দেখানো হচ্ছে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এই সিনট্যাক্স গুলোই মূল, এর বাইরে আর কোনো সিনট্যাক্স নেই। গ্লোবাল ইস্যুজ আছে, রাইট? বাট এর বাইরে স্পেশাল কোনো সিনট্যাক্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নেই। এদেরকে দিয়েই যত কাজ আমাকে করতে হবে। এরপর থেকে যা শুরু হবে সেগুলো হচ্ছে বেসিক্যালি টেকনিক্স, রাইট? বলা হচ্ছে ফাংশন, ফাংশনের একটা সংজ্ঞা আছে, ফাংশনের একটা কাঠামো আছে, বাট ফাংশনের যে সলিউশন সেটা তৈরি হবে কি আমরা যা শিখেছি এর মধ্যে থেকেই, রাইট? সো ফাংশন কেন, তার একটা কারণ উল্লেখ করে কিছুক্ষণ আলোচনা করব যে আমরা কেন ফাংশন শিখবো। কারণ মোস্ট ইম্পর্টেন্ট সিনট্যাক্স গুলোর মধ্যে যা আছে তার মধ্যে আছে কি ফাংশন। আর আমি যদি ফাংশন না জানি আমি প্রোগ্রামিং করতে পারবো না। ফাংশন না জানলে আমার দ্বারা প্রোগ্রামিং সম্ভব না। ফাংশন ছাড়া প্রোগ্রামিং এ হবে না, রাইট? ওকে, দেলোয়ার, আবার দেলোয়ার না? ওকে, আমি আলোচনা শুরু করছি ফাংশন নিয়ে। ফাংশনের থিওরিটিক্যাল আলোচনাটা এখন আমি করব। খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। যদি কোনো কনফিউশন থাকে কোশ্চেন করবেন, রিপিট করতে হলে আমরা রিপিট করব। বাট আমাদের ফাংশন সম্পর্কে ভালো একটা ধারণা তৈরি করতে হবে। ক্লিয়ার? কেন ফাংশন তার একটা এক্সাম্পল দিয়ে শুরু করছি, তারপরে ফাংশন কি সেটা নিয়ে কথা বলবো। কিছু একটা আঁকার চেষ্টা করছি আমি।
কি আঁকছি বলেন তো? ক্যারাম, দরজার মতো মানুষ। একটু খেয়াল করেন তো, আপনাদেরও দেখতে কষ্ট হচ্ছে, আমারও করতে কষ্ট হচ্ছে, রাইট? আমার করতে কষ্ট হচ্ছে না? যদি একবার করে টান দিয়ে দিয়ে এখানে বসিয়ে দিতে পারতাম, আমি একবার করে কি বারবার, একই তো না, সেম বিষয়টা বোঝা যাচ্ছে? আচ্ছা, আবার এদিক থেকে পেইন্ট শুরু, রাইট? এটা বেসিক্যালি প্রজেক্ট ওয়ার্ক। আমি যখন একটা প্রজেক্ট করতে যাচ্ছি, আমি পরে প্রথমে বড় বক্সটা তৈরি করলাম, তার ভেতরে আবার ছোট বক্স তৈরি করলাম, তারপরে আবার আরো একটা ছোট বক্স তৈরি করলাম। বাট এটা যদি একটা বক্স আমি বানিয়ে রেখে 3x3 রকম ভাবে করে নিতে পারতাম, আমার জন্য সুবিধা হতো, আমার কোড কম লিখতে হতো, তাই কিনা? আচ্ছা, এই যে কর্নার গুলো যদি আমি এক জায়গায় বানিয়ে রাখতে পারতাম, একটা কর্নার আমি কি 3বার কল করে 3 জায়গায় বসে নিতে পারতাম। বিষয়টা বোঝা যাচ্ছে? আবার বললো যে 2টা টান কেন, 3টা টান লাগবে, কাস্টমার বলেছে, সেই তো সব, তার কথা তো মানতে হবে, তো না আমি একটা টান দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে যে একটা টান কত জায়গায় দিতে হবে, বাট আমি যদি এক জায়গায় করে ওই বাকি জায়গাগুলোতে ইউজ করতাম, ওখানে একটা টান দিয়ে দিতাম, সব জায়গায় বসে যেত। বিষয়টা বোঝা যাচ্ছে? ওয়াই ফাংশন, যখন আমরা কোনো প্রবলেম এর সলিউশনের দিকে যাব, কোনো একটা প্রজেক্ট বলছি যে আমরা একটা প্রজেক্ট করতে যাচ্ছি, প্রজেক্টের যত প্রবলেম আছে ছোট ছোট অংশে ভাগ করে ফেলা হবে। প্রথমে মডিউলে ভাগ করা হবে, লাইক দ্যাট, লাইক দ্যাট। ব্লগ একটা প্রজেক্ট, তার ফ্রন্ট এন্ড আছে, তার অ্যাডমিন প্যানেল আছে। ফ্রন্ট এন্ডের যদি আমি বলি যে আমার ব্লগ সাইটের মধ্যে অ্যাডও আছে, আমার খুব পপুলার ব্লগ সাইট, অনেক ভিজিটর আসে, সো আমি অ্যাড দিচ্ছি, টাকা কামাচ্ছি, রাইট? সো অ্যাডও আমাকে ম্যানেজ করতে হবে, ব্লগও আমাকে ম্যানেজ করতে হবে। অ্যাডমিন প্যানেল থেকে আমাকে ব্লগ এবং অ্যাড ম্যানেজমেন্ট, সাথে ফ্রন্ট এন্ড থেকে ব্লগ এবং অ্যাডের ভিউ। সো আমি মেজর 6টা ভাগে ভাগ করে ফেলেছি আমার প্রজেক্টকে। মানে এই প্রত্যেকটা ভাগের মধ্যে কি ইউনিক কিছু কাজ আছে না, টাস্ক আছে না, নির্দিষ্ট টাস্ক। মনে করেন আমার ফ্রন্ট এন্ডে আমার হোম পেজটা বানাচ্ছি, হোম পেজে আমার 5টা ব্লগ দেখাবে 2-3 লাইন করে, তার হেডিংটা থাকবে তার যে ছোট অংশটা সেটাকে শর্ট ফরম্যাটটা থাকবে, রাইট? বোঝা যাচ্ছে? রাইট বারে ক্যাটাগরি গুলো থাকবে, পপুলার ব্লগ থাকবে, রিসেন্ট ব্লগ থাকবে, এগুলোকে আমি কি বলছি, একটা একটা করে ছোট ছোট টাস্ক বলছি। পুরো হোম পেজ তো একটা পার্ট, একটা প্রজেক্টের পার্ট না? মনে করেন আমার ফ্রন্ট এন্ড, সেটাকে আমি আমার হোম পেজ বলছি। কারণ ফ্রন্ট এন্ডের মধ্যে কত কিছু আছে। একটা ফ্রন্ট এন্ড যখন আসছে, তখন ফ্রন্ট এন্ডের মধ্যে তার মেনু আসছে, ক্যাটাগরি গুলো আসছে, পপুলার, রিসেন্ট, রাইট? আর্কাইভ ব্লগ আসছে, দেন রেগুলার যে ব্লগ গুলো সেগুলো শো করছে, রাইট? এই যে ইস্যুগুলো আছে সবগুলো যদি আমি বলি ফ্রন্ট এন্ডের ইস্যু, তো ফ্রন্ট এন্ডের যে ওই হোম পেজটা, হোম পেজের মধ্যে অনেকগুলো টাস্ক কিন্তু দাঁড়িয়ে গেল। মনে করেন কোন একটা টাস্কের মধ্যে আমি বললাম যে তোমার 5টা ব্লগ তুলে এনে ডিসপ্লে করতে হবে, এটা একটা টাস্ক। রাইট সাইডে আমার যতগুলো ক্যাটাগরি আছে ডেটাবেস থেকে তুলে এনে ক্যাটাগরি গুলো ডিসপ্লে করতে হবে, এটা একটা টাস্ক। আমার যত রিসেন্ট ব্লগ আছে সেটা দেখাতে হবে, এটা একটা টাস্ক। আমার পপুলার ব্লগ আছে সেটা একটা দেখাতে হবে, এটা একটা টাস্ক। এই কাজগুলো কে করে দিচ্ছে? এই কাজগুলো করতে হবে যে সিনট্যাক্স ইউজ করে, তাকে বলা হয় কি ফাংশন, রাইট? প্রজেক্টের ছোট ছোট কাজগুলোকে একটা নির্দিষ্ট সিনট্যাক্সের মধ্যে করে রাখা, এবং সেটাকে যদি আমি বারবার ইউজ করতে পারি তখনই সেটাকে বলা হবে কি ফাংশন। ক্লিয়ার? সো প্রজেক্টকে প্রথমে ভাগ করা হবে মডিউলে, এটাকে বলা হয় মডিউল, রাইট? অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট বেসিক্যালি, যে আমি মডিউলে ভাগ করব, তারপরে যদি প্রয়োজন পড়ে তাকে আমি সাব মডিউলে ভাগ করব,
তারপর তার ভেতরকার টাস্ক গুলোকে আমি ডিফাইন করব আর টাস্ক গুলোর যে সলিউশন সেটা বানাবে কে টাস্ক গুলো এক্সিকিউট করবে কে পিএইচপি এর বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মোস্ট ইম্পর্টেন্ট সিনট্যাক্স ফাংশন ক্লিয়ার সো ফাংশনের সিনট্যাক্সটা কি সেটা আমরা শিখব বাট ফাংশন কেন আমরা বুঝতেই পারছিলাম আমি যখন এখানে আঁকছিলাম ফাংশন বেসড হলে সেটা কতটুকু ফ্রুটফুল হয় তারও একটা ছোট্ট প্র্যাকটিস আমরা এখান থেকে দেখতে পাবো সেই যদি আমি ধরি এটা আমার একটা প্রজেক্ট এই প্রজেক্টটা আমাকে বানাতে হবে রাইট আর একটু এরকম একটা কিছু করি একটু ডিফারেন্ট আমার একটা প্রজেক্ট এই প্রজেক্টটা আমাকে বানাতে হবে এই প্রজেক্টটা যদি আমাকে বানাতে হয় তাহলে আমি কিভাবে আগাবো কিভাবে আগালে আমার কাজটা সহজ হবে তাই না যদি আমি মনে করেন যে আমি এই কর্নার থেকে শুরু করলাম কোড লেখা কোড লিখতে 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 এই পর্যন্ত আসলাম আমার প্রজেক্ট শেষ রাইট বানাতে বানাতে আসছি কিন্তু হ্যাঁ একবারে সব কিছু করতে করতে আমি আসছি ফর এক্সাম্পল যে আমি এমন ভাবে এই ক্লাসরুমটা বানিয়েছি যে একটা টেবিল আরেকটা টেবিলের থেকে মুভ করা যাবে না যদি মুভ করাতে হয় সবগুলো সরাতে হবে দেন মুভ করাতে হবে বা নির্দিষ্ট একটা জায়গা নষ্ট করে দিয়ে সেটা মুভ করাতে হবে ধরেন এই রিমোটটা রাইট এই রিমোটটার ব্যাটারিটা ডাউন হয়ে গেছে এটা খোলার স্কোপ নেই যখন এটা বানানো হয়েছে তখন এটা খোলারই স্কোপ নেই ব্যাটারি বের করব কি করে ভেঙে ফেলতে হবে তারপরে এটা ভেঙে ফেলে কিছু একটা দিয়ে আবার রিপেয়ার করতে হবে যেটা বোঝা যাচ্ছে তো যখন কোনো একটা সিস্টেম ডেভেলপ করা হবে ওই অবস্থায় যদি আমি করি তাহলে কি সেটা নিয়ে পরবর্তীতে চিন্তা ভাবনা করা যাবে নতুন কিছু সেখানে কিছু দেয়া যাবে পসিবল হবে না এমন ভাবে কাজটা করতে হবে যাতে ডালপালা মেলা সম্ভব হয় এবং ওর ভেতরে যদি কখনো কোনো প্রবলেম আসে সেটাও খুব সহজে সলভ করা সম্ভব হয় বুঝতে পেরেছে সো আমি যদি ধরে নেই যে না আমি যদি নরমাল প্রসেসে কোড লেখা শুরু করি এবং সেই অনুযায়ী যদি আমি কোড করি তো সেই ক্ষেত্রে আমার যে তিনটা বক্স আছে না তিনটা বক্স আমি রাফলি ধরে নেই যে আমার তিনটা বক্স আছে বক্সগুলো বানানোর জন্য প্রত্যেকটা বক্সের জন্য আমার 40 লাইন করে কোড লেগেছে আমি 40 লাইন করে কোড নিয়ে এটা করেছি আর সার্কেলটার জন্য আমার 20 লাইনের কোড লেগেছে ক্লিয়ার তো এখানে টোটাল কত লাইনের কোড আছে 140 লাইনের কোড আছে এবার আমি যদি বলি কর্নার কর্নার গুলো কতগুলো কর্নার আছে আমি যদি প্রত্যেকটা কর্নারের জন্য 20 লাইন করেও ধরি যেমন প্রত্যেকটা কর্নার বানাতে 20 লাইন করে কোড লাগবে সো আমার 12টা কর্নার আছে তাই না তো আমার 240 লাইনের কোড এখানে লিখতে হবে সো আমি যদি এখন যোগফল করি টোটাল
টোটাল কত হবে আমার 380 লাইনের কোড হবে, তাই কিনা? আমার টোটাল 380 লাইনের কোড দিয়ে এই প্রজেক্টটা সম্পন্ন করতে হবে। আমি জাস্ট ধরেছি উপর থেকে, শেষ করছি। প্রবলেম ফেস করতে হবে তখন অনেক বেশি, কোড আমাকে বেশি লিখতে হচ্ছে 2। যদি বলে যে এই সার্কেলটাকে একটু বড় করো, ছোট করো, বা সার্কেলটা ওঠাও, তখন আমার পেইন পেতে হবে না যে কোথায় আছে কতটুকু সার্কেলের কোড। বিষয়টা বুঝতে পেরেছেন? সো অনেক ডিফিকাল্টিজ আমাকে ফেস করতে। আমি জাস্ট একটা ছোট্ট ডেমো দিয়ে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। একটা প্রজেক্ট বানাতে 360 লাইনের কোড লিখতে হয় না, 3060 লাইনের কোড দিয়েও একটা প্রজেক্ট হয় না, রাইট? একটা ভালো মানের প্রজেক্টে কয়েক লাখ লাইনের কোড থাকে, এক লাখস অফ লাইন অফ কোড থাকে। সো আমাদের চিন্তা করতে হবে অনেক বড়। বিষয়টা বোঝা যাচ্ছে? আচ্ছা, তখন কোন পরিস্থিতিতে আমরা পড়তে পারি, বিষয়টা বুঝতে পেরেছেন? ওকে, সো এটা ছিল আমাদের রাফ একটা টাস্ক বা কাজ। যদি এখন আমি বলি যে না, আমি আমার কাজটাকে একটু ডিফারেন্ট স্টাইলে করব, স্টাইলটা কি? আমি এরকম একটা বক্স বানিয়ে রেখেছি, আমি এরকম একটা সার্কেল বানিয়ে রেখেছি, ওকে? দেন আমি একটা করে কর্নার বানিয়ে রাখছি, বলছি মনে করেন এই এখন আমি যদি বলি যে এই কাজগুলো আমি করে রেখেছি, এই একটা বক্স তৈরি করে রেখেছি, একটা সার্কেল তৈরি করে রেখেছি, এবং 4টা কর্নার আমি তৈরি করে রেখেছি, রাইট? তো যখন আমার সার্কেলের প্রয়োজন পড়ছে, আমরা তো দেখব যে যখন আমরা ফাংশন নিয়ে আলোচনা করব, ফাংশন নিয়ে আলোচনা করলে যে ফাংশনকে ইনপুট দেওয়া যায়। আমি একটা কিছু বানিয়েছি, দৈর্ঘ্য প্রস্থটাকে আমি দিয়ে দিলাম, দৈর্ঘ্য প্রস্থটা ভেরিয়েবল, তো দৈর্ঘ্য আমি 20 দিলাম, প্রস্থ 20 দিলাম, তাহলে 20/20 একটা কিছু আমাকে রিটার্ন করলো, রাইট? দৈর্ঘ্য আমি 30 দিলাম, প্রস্থ আমি 50 দিলাম, তাই না? 30/50 সে একটা কিছু আমাকে রিটার্ন করলো। এটাকে বলা হয় ডাইনামিকনেস, ফাংশনের ডাইনামিকনেস। সো আমরা বেসিক্যালি যখন ফাংশন বানাই, মোস্ট অফ দ্য কেসেসে আমরা এটাকে ডাইনামিক করারই চেষ্টা করি। ফিক্স কিছু একটা হলে সেটা কিন্তু ততটা উপকারে আসে না। আমি যদি এটাকে ফাংশন বেস করতাম এবং আমি 3টা ফাংশনই আলাদা করে 3টা বক্স বানাতাম, কল করতাম, একই কথাই ছিল, রাইট? বাট কিছুটা উন্নতি হতো যে এই জিনিসগুলো কিন্তু সেম, তাই না? এই কর্নারটা সেম, আমি 3বার ইউজ করতে পারছি, বাট এই বক্সটা কিন্তু সেম না, বক্সগুলো ডিফারেন্ট বক্স, বাট 3টা 3 সাইজের। এই কারণে আমাকে যেটা করতে হবে, কখনো কখনো এরকম হবে যে কোনো একটা টাস্ক একেবারে হুবহু সেম এবং কয়েক জায়গায় আছে, একই কাজ, বাট আমার প্রজেক্টের ভেতরে প্রায় 10 জায়গায় এই কাজটা আছে। লাইক আমার 10টা ফর্ম আছে এবং 10টা ফর্মে আমাদের কান্ট্রি ড্রপ ডাউন লিস্ট আছে, সেম কাজ, তাই কিনা? এর কোনো চেঞ্জ আছে? একেবারেই সেম, বোঝা যাচ্ছে?
সো সেটা বেসিক্যালি একটা ফাংশন হবে এবং ওটাকে কাইন্ড অফ স্ট্যাটিক ফাংশনই আমি বলবো। বোঝা যাচ্ছে ওটা একটা স্ট্যাটিক ফাংশন। বাট আমি যখন কান্ট্রি সিলেক্ট করব তার স্টেট গুলো ডিফারেন্ট আসবে। তো ওর জন্য যে ফাংশনটা আমাকে লিখতে হবে সেটা বেসিক্যালি কি ডাইনামিক ফাংশন। আমি কান্ট্রি কোড পাস করব, তার স্টেট গুলো আমাকে পাঠাবে। ক্লিয়ার? সো আমার কিছু ট্যাক্স থাকবে একেবারে সেম, এক্স্যাক্টলি সেম। সো একটা ফাংশন আমি লিখে রেখেছি 10 বার আমি তাকে ইউজ করতে পারি, বাট ওই ফাংশনটা স্ট্যাটিক, সে আমাকে হেল্প করছে যে একবার লিখে 10 বার ইউজ করতে পারছি। আবারও কোনো সময় আমাকে ফাংশন লিখতে হবে এরকম যে ডাইনামিক টাইপ, সিমিলার, সেম না, সিমিলার। লাইক আমার বড় বক্সটাকে আমি যদি বলি 200/200, মাঝারিটাকে 150/150, পরেরটাকে 100/100, পুরো বক্সই তো, শুধু আমাকে পাস করতে হবে কি উইথ আর হাইট, যার মাধ্যমে এটাকে আমি ডাইনামিক করতে পারি। ক্লিয়ার? সো ফাংশন দুই রকমের হবে দেখবেন, স্ট্যাটিক আর ডাইনামিক। বাট ফাংশনের টাইপ আবার কিন্তু আলাদা আছে, সেটা নিয়ে আমি আলোচনায় আসি। সো আমি যদি একটা বক্স বানাই ডেফিনেটলি আমি তিনটা বক্সে রূপ দিতে পারবো, কারণ এটাকে আমি তৈরি করব কি হিসেবে, ডাইনামিক হিসেবে। সো এই বক্সটা বানাতে যদি আমার লাগে 40 লাইন, রাইট? এই সার্কেলটা বানাতে আমার যদি লাগে কত লাইন, 20 লাইন। একটা কর্নার বা চারটা কর্নার বানাতে যদি আমার লাগে কত, 80 লাইন। ইকুয়াল কত লাইন লাগছে আমার, 140 লাইন। এই কাজটা যদি আমি এটাকে ফাংশন বেসড করি, যে এই কর্নারটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, এটা এবং এটা একটা ফাংশন। হ্যাঁ হ্যাঁ, আমাকে আমার কর্নার গুলো সেম হয়ে গেছে, কর্নার গুলো সেম হয়ে গেছে। তোমার ইরেজার কোথায়? এইটা আর এইটা সেম হয়েছে, উপরে দুইটা নেই, উপরে দুইটাকে রিমুভ করতে হবে। রাইট, সেম হয়েছে। হ্যালো, হ্যাঁ কি বলো? হ্যাঁ ডেফিনেটলি সম্ভব। অ্যাডসেন্স, অ্যাড রেভিনিউ আসবে, অ্যাড রেভিনিউ আসবে। এটা একটা ভালো বুদ্ধি করছে, প্রচুর গেমস ডাউনলোড হয়। এটা আমি তো বলতে পারতেছি না, এটা বলতে পারতেছি না এটা খেলা যাবে কিনা, এটা বলতে পারতেছি। তাহলে ফ্ল্যাশ গেম বানাতে হয়, মানে আমরা শুধু ডাউনলোডই দিয়ে রাখি, এই গেমগুলো এখান থেকে ডাউনলোড করা যাবে। প্রচুর, এটা ছেলেপেলেরা খুব খেলে। অ্যাডসেন্স এর আর্নিং আছে, ভালো বলছে। মানে আমরা চাচ্ছি যে সামহাউ ভিজিটর আসুক আমাদের সাইটে, আমাদের কিছু সাইট করা থাক, সেখানে ভিজিটর আসুক। প্রচুর ভিজিটর আসলে অনেক কিছু সম্ভব। হ্যাঁ হ্যাঁ, পাইরেটেড, এখন পাইরেসিতে কোনো প্রবলেম হবে কিনা কে জানে। এটা আমরা কেউ ইয়ে করলো, এটা আমরা তাহলে তাই, কারণ আমরা আগে ই কমার্সটাকে একটা বানাই দেন, তারপরে ওইটা। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো বলছে। তাহলে তাই ইয়ে করো, তাহলে ভিডিওর জন্য একটা বানাও, ভিডিওর জন্য। আচ্ছা, 13 পর্যন্ত ভিডিও কি আপনাদের দেওয়া আছে?
লাইভে দেওয়া আছে গুড সোর্স কোড দেই নাই ইয়ে তো দেখেছেন আমাদের সাইটে কালার ট্রেনিং এ সোর্স কোড দেওয়া হয় নাই আচ্ছা আমি দিয়ে দিব আচ্ছা এবার একটু খেয়াল করি এবার ঠিক আছে না এই যে নিচের দুইটা কর্নার হচ্ছে এই দুইটা আর উপরে দুইটা কর্নার হচ্ছে এটা একটা আর এটা একটা ভালো হয় নাই আঁকা তারপরে আমরা বুঝতে পারছি যে এগুলো হচ্ছে আমার কর্নার এটা একটা একটা করে ফাংশন বক্সটা আমার ডাইনামিক সার্কেলটা এবং বাকি কর্নার গুলো সব স্ট্যাটিক যে আমি বক্সকে উইথ আর হাইট পাঠাবো আমি তিনটা বক্স পেয়ে যাব সো আমি 40 লাইন দিয়ে কিন্তু তিনটা বক্স পাচ্ছি রাইট একটা সার্কেল আমি 20 লাইন দিয়ে পাচ্ছি আর চারটা কর্নার আমি 80 লাইন দিয়ে পাচ্ছি টোটাল প্রয়োজন পড়ছে কত 140 লাইন যেখানে আমার কোড লিখতে হতো কত 380 লাইনের কোড এখন লিখতে হচ্ছে 140 লাইনে যখন আমি ফাংশন বেস করছি বেনিফিট কোথায় ছোট ছোট হওয়াতে এখন চেঞ্জ রিকোয়ারমেন্ট গুলো কি সহজে চেঞ্জ করাটা ইজি রাইট কোন একটা সলিড জিনিসকে ভেঙে আগের অবস্থায় নিয়ে যাওয়া কি সম্ভব না বাট আমাকে যদি এই কর্নারটা আমি যদি এখানে লাগিয়ে দেই আর বলে যে না এই কর্নার চলবে না ভিন্ন আরেকটা কর্নার লাগবে সো এটা খুলে নিয়ে নতুন আরেকটা কর্নার আমি লাগিয়ে দিতে পারবো খুব সহজে বাট যদি আমি এই সলিড জায়গাটাকে ভেঙে ফেলি নতুন কিছুকে লাগানো সম্ভব হবে ডিফিকাল্ট হবে রাইট এবার আসছে স্মার্টনেস বা যারা স্মার্ট প্রোগ্রামার কখন হবে সে যখন আস্তে আস্তে করে এক্সপেরিয়েন্সড হবে রাইট সো এক্সপেরিয়েন্স প্রোগ্রামাররা কি করবে এই কর্নার গুলো আর স্ট্যাটিক রাখবে না কর্নারকে সে ডাইনামিক করে ফেলবে একটা কর্নারই বিভিন্ন অ্যাঙ্গেল অ্যাপ্লাই করে করে সে চারটা কর্নারে রূপ দেবে সো আমি যদি স্মার্ট হই সেক্ষেত্রে আমার এই প্রজেক্টটা বানাতে তখন আর প্রয়োজন পড়বে কত 40 লাইন যোগ 20 যোগ কত 20 80 লাইনস রাইট এখন এর সাথে অ্যাডিশনাল কিছু আছে অ্যাডিশনাল কিছু হচ্ছে তিনবার আমার ফাংশনটা কল করতে হবে 3 লাইন ওই বক্সটা সার্কেলটার জন্য 1 লাইন তাই না 4 লাইন আর 4 বার আমার 12 বার আমার কর্নার গুলো কল করতে হবে তার মানে 12 আর 4 এ কত 16 লাইন সো টোটাল হচ্ছে আমার কত 96 লাইন এই হচ্ছে যারা করে বেসিক্যালি স্মার্ট জব হ্যাঁ ফাংশন বেসড তাহলে আমার এই প্রজেক্টটা বানাতে 96 লাইনের কোডে প্রয়োজন পড়বে যখন প্রজেক্টের বিট দেওয়া হয় তখন হিসেব করা হয় যে এই প্রজেক্টে কত লাইনের কোড লিখতে হবে রাইট সো একটু চিন্তা করে দেখেন তো আমি যদি স্মার্ট না হয়ে রেগুলার হতাম তাহলে 380 লাইন ধরে আমি বিট করতাম আর যারা স্মার্ট তারা 96 লাইন ধরে বিট করতো কারা কাজ পেত 96 লাইন হলো তার লাগতো 10 দিন আমার লাগতো কি 30 দিন আমাকে এফোর্ট দিতে হতো বেশি রাইট সো অনেক কিছু এখানে ইনভলভ ক্লিয়ার সো হোয়াই ফাংশন সেটা আমরা কিন্তু বুঝলাম যে কেন আমাকে ফাংশন লিখতে হবে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাকে ফাংশন লেখা শিখতেই হবে এবং পিএসপির ফাংশন সম্পর্কে খুব ভালো একটা ধারণা আমার থাকতেই হবে এটা ম্যান্ডেটরি ক্লিয়ার গুড এবার আসি ফাংশন এর বিভিন্ন অনুষঙ্গ নিয়ে ফাংশন কি আমাকে যদি কেউ বলে ফাংশন কি আমি বলবো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এমন একটা সিনট্যাক্স যার দুইটা পার্ট আছে একটাকে বলা হয় কলিং অন্য আরেকটা কি ডেফিনেশন যার একটা নির্দিষ্ট নাম থাকবে এবং যেখানে কোনো একটা প্রবলেমের সলিউশন করা থাকবে রাইট যেখানে কোনো একটা প্রবলেমের সলিউশন করা থাকবে
এবং যে সিনট্যাক্সটাকে আমি বারবার ইউজ করতে পারবো তাকে কি বলবো ফাংশন ফাংশন কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এমন একটা সিনট্যাক্স যার দুইটা পার্ট আছে যা বলা হয় কি কলিং আর ডেফিনেশন ডেফিনেশন যেখানে করা থাকবে কি কোনো একটা প্রবলেমের সলিউশন আমরা আবার আরেকটু স্পেসিফিক ভাবে বলতে পারি যে যেখানে কোনো একটা প্রবলেম বা কোনো একটা টাস্ককে কমপ্লিট করা থাকবে এবং ওই ডেফিনেশনকে আমরা বারবার কল করতে পারবো ইউজ করতে পারবো তখন এই পুরো সিস্টেমটাকে আমরা কি বলবো ফাংশন ক্লিয়ার ওকে তার মানে ফাংশন একটা নির্দিষ্ট টাস্ক সম্পন্ন করে নাইস এখন ফাংশনের দুইটা পার্ট আমরা সংজ্ঞার মধ্যেই জেনেছি পার্ট কয়টা দুইটা পার্ট আমার দুইটা কি কি পার্ট কলিং আর ডেফিনেশন ডেফিনেশন রাইট কলিং আর ডেফিনেশন তো আমি যদি বলি যে কোনো একটা ফাংশন আমি যদি প্রোগ্রামিং সিনট্যাক্স পিএসপি দিয়ে করি তাই না পিএসপি প্রোগ্রামিং সিনট্যাক্স আমি লিখছি লাইক কোনো একটা ফাংশন অ্যাড আমি কল করছি এটাকে বলা হচ্ছে কি কলিং আমি ফাংশনের নাম আর ব্র্যাকেট দিয়ে সেমিকোলন দিলাম এর অর্থ হচ্ছে আমি ফাংশনটাকে কল করছি এটাকে বলা হচ্ছে কি তাহলে কলিং আর এটার ডেফিনেশন আমি দিব ডেফিনেশন দেওয়ার জন্য ফাংশন নামে একটা কিওয়ার্ড লিখতে হবে তারপর ফাংশনের নাম লিখতে হবে তারপর ব্র্যাকেট দিতে হবে দেন কার্লি দিতে হবে লাইক আমি এখানে বলছি $z equal 100 plus 200 ইকো বলছি $z রাইট পুরো এন্টায়ার অংশটাকে আমি বলছি ডেফিনেশন রাইট তাহলে এটা হচ্ছে আমার কলিং আর এটাকে বলছি আমরা কি আমাদের কোথায় গেল নজর লেগে গেল তাই না আচ্ছা আবার না রিডু নেই আনডুটা করা হয়েছে এখন পর্যন্ত রিডুটা একটু টাফ ওটার উপরে কাজ চলছে আবার লিখছি আমি একটা ফাংশন লিখছি অ্যাড কলিং এটাকে বলা হচ্ছে কি কলিং এটাকে আমরা বলছি ফাংশন অ্যাড ইকো $z এটাকে আমরা কি বলছি ডেফিনেশন সো ফাংশনের ডেফিনেশন এটা ফাংশনের কলিং ওকে নাইস পেছনে চলে যাচ্ছে লেখাটা
আমরা তো বুঝতে পেরেছি, রাইট? আচ্ছা, এবার এখানে ফাংশনের টাইপ নিয়ে কথা বলি। ফাংশন দুই ধরনের বেসিক্যালি। প্রবলেম হচ্ছে সিস্টেম রিলোড হওয়ার আগ পর্যন্ত প্রবলেমটা হবে। বাই দ্য ওয়ে, জাস্ট একটু বলে নিচ্ছি, আমার টাইপ দুই ধরনের। কি কি টাইপ আছে? টাইপ দুইটা, একটা হচ্ছে বিল্ট ইন, আর একটা কি আমার ইউজার ডিফাইন। সো ফাংশন দুই ধরনের টাইপ নিয়ে কাজ করে, বিল্ট ইন আর ইউজার ডিফাইন। আপনারা ইসেট ইউজ করেছেন না? হ্যাঁ, ইসেট ইউজ করা শিখেছে। ওটা কি বিল্ট ইন। প্রিন্টার বিল্ট ইন, এর ডেফিনেশন গুলো কোথায় আছে? সার্ভারে, আমাদের নিজেদের দিতে হচ্ছে না, এদেরকে বলা হচ্ছে কি বিল্ট ইন। আর যে ফাংশন গুলো ডেফিনেশন আমরা নিজে লিখবো তাদেরকে বলবো কি ইউজার ডিফাইন। রিপিট করছি, যে ফাংশনের ডেফিনেশন আমরা নিজে লিখবো। কিছুক্ষণ আগে অ্যাড ফাংশনের ডেফিনেশন লিখেছি না, এটা কি ইউজার ডিফাইন। আর আমরা যে ইসেট ফাংশন ইউজ করছি সেটাকে কি বলছি? বিল্ট ইন। এরকম বিল্ট ইন ফাংশনের সংখ্যা আছে কত? 1100। হ্যাঁ, মোর দেন 1100। তো আমরা আজকে সবাই গিয়ে পিএসপি ম্যানুয়ালটা ডাউনলোড দিব php.net থেকে, অথবা ebook.talabidi.com এও পিএসপি ম্যানুয়ালটা দেওয়া আছে রাইট কর্নারে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, php.net থেকে ম্যানুয়ালটা ডাউনলোড করবেন, স্টাডি করা শুরু করতে হবে। আমি নেক্সট ক্লাসে লিস্ট বলে দিব 1100 ফাংশনের মধ্যে কোন 150 ফাংশন সম্পর্কে ভালো ধারণা তৈরি করতে হবে। রেগুলার 40-50টা ফাংশন আছে, এটা অ্যাকচুয়ালি ইউজ করতে করতে আপনি ইউজডই হয়ে যাবেন। অলরেডি আপনারা দুইটা ফাংশন দেখেছেন, রাইট? এবং আরো কিছু ফাংশন এই প্রজেক্টের মধ্যে চলতে চলতে আপনারা দেখবেন অ্যারাউন্ড 30, রাইট? 30-40টা ফাংশন আমাদের আলোচনা চলেই আসবে। বাট কিছু কিছু ফাংশন রেগুলার কেসে প্রয়োজন পড়ে না, এটা স্পেশাল কেসে প্রয়োজন পড়ে। ওই ফাংশন সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে যে কোথায় আছে, কিভাবে ইউজ করব, দ্যাটস অল, রাইট? কোনো ফাংশনই মুখস্থ রাখার দরকার নেই, ইউজটা জানার দরকার আছে, কোথায় এটাকে আমি কিভাবে ইউজ করব। কোনো সময় ইউজার ডিফাইন প্রবলেম যখন সলভ করছি, ইউজার ডিফাইন ফাংশনের মধ্যে আমাদের বিল্ট ইন ফাংশনের হেল্প নিতে হবে, ইউজ করতে হবে। আবার সরাসরি এই কাজটা করাই আছে, সরাসরি আমি বিল্ট ইন ফাংশন কল করে দিব। ক্লিয়ার? সো আমাদের যে কাজটা করতে হবে, বিল্ট ইন ফাংশন সম্পর্কে খুব ভালো ধারণা তৈরি করতে হবে। তার একটা লিস্ট আমি নেক্সট ডেতে দিয়ে দিব আগামী কালকের ক্লাসে, এবং সাথে সাথে কিছু ইউজার ডিফাইন ফাংশনও আমরা লিখতে শিখব, রাইট? সো গ্রুপ আজকে হচ্ছে না, আজকে না, কালকে আমি গ্রুপ করবো, এটা প্রথমে বলে দেবেন সকাল সকাল। হ্যাঁ, সকাল সকাল এসে বলে দেবেন, তাহলে আমি গ্রুপটা করে ফেলতে পারবো, দেন আলোচনাটা এগিয়ে নেব। ওকে, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন প্লিজ। সো থ্যাংক ইউ।